আমরা কতক্ষণ সময় 4-5 মিনিট সময় নিয়ে এর ভিতরে আমরা আমাদের কাজগুলো একটু আগে রাখি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ভালো আছেন সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো, কেমন আছেন আপনি স্যার? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। নাম নাম আমরা সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। লাস্ট ক্লাসে আমরা যেগুলো আলোচনা করছি এগুলো কি বাসায় দেখছিলেন? স্যার আসসালামু আলাইকুম। সালাম। দেখছি। আমরা একটু রিভিউ করি। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কয়জন হবে? নাম্বারের প্রভিশনটা বলেন। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাম্বারের প্রভিশন। একজন বলেন। কমপক্ষে 20% স্যার। ডিরেক্টরের প্রভিশন কি? প্রভিশনটা বলেন ফুল লাইনটা। ডিরেক্টরের প্রভিশন হচ্ছে স্যার ডিরেক্টর পক্ষে 5 জন হবে, সর্বোচ্চ 20 জন। হ্যাঁ, এটা সুন্দর করে বলেন স্যার। একটু সুন্দর করে বলেন স্যার ডিরেক্টর প্রভিশন হচ্ছে ডিরেক্টর হইতে হবে মোট যে কি বলে স্যার পরিচালকদের। আমার এখানে যা লেখা আছে সেই লেখাটা মুখস্থ করবেন। এগুলো লেখা তো ছোট ছোট লেখা। The total number of members of a company's board of directors shall not be less than 5 and more than 20. Thank you. এটা বলবেন, বুঝছেন? shall not be less than 5 and more than 20. ঠিক আছে? less than 5 and more than 20 এভাবে কথাটা বলতে হবে। আপনি যদি পরীক্ষা মানে আপনি এখন শিখেন যে 5 জনের একটু বেশি, 5 জন এবং 20 জন অথবা 5 জনের কম না, 20 জনের বেশি না। এটা আমার পরীক্ষায় দেখবেন যে আপনি এটার ইংলিশটা ভার্সনটা বের করতে আপনার খবর হয়ে যাবে। পরীক্ষার সময় চলে যাবে 1 মিনিট। স্যার কোম্পানির তো 7 জনের কথা বলা আছে। এই জন্য আমি বললাম এটা কর্পোরেট গভর্নেন্স, এটা কোম্পানি আইন না। কিন্তু কোম্পানি আইনে যা বলছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না। এখানে কর্পোরেট গভর্নেন্স বলছে যদি গভর্নেন্স সঠিক করতে চান তাহলে এই স্টাইলে করা উচিত। নেক্সট কেউ বলেন তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের প্রভিশন, স্পেসিফিক্যালি এই নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। At least 1/5 or 20% of the total number of directors in the company's board shall be independent directors. Any fraction shall be considered to the next integer or whole number for calculating number of independent directors. Thank you. তারপরে বলেন যে পিরিয়ডিক্যাল ক্ষেত্রে কি প্রভিশনটা কি? or disqualification of independent director disqualification গুলো কি কি? ডিসকোয়ালিফিকেশন বলতে পারবেন না? একটু কথা ক্লাসে করেছিলেন who has not executive from company immediately to fiscal years last 2 fiscal year এসে কোম্পানির এক্সিকিউটিভ বা কোনো পদে থাকতে পারবে না। থ্যাংক ইউ। আরেকজন বলেন। Sir, who either doesn't have any company or hold less of total capital. Number of shares provision. হ্যাঁ, শেয়ার হোল্ডিং এর প্রভিশনটা বলেন। আরেকজন বলেন, আবার বলেন।
নাম্বার অফ শেয়ার হোল্ডিং Sir, doesn't held any share in the company or holds less than 1% shares কিসের শেয়ার of total paid up যিনি capital. কোনো paid up শেয়ার capital হোল্ড করবে না, আর যদি করেও থাকে স্যার ঘোষিত মূলধনের 1% হোল্ড করবে স্যার। দেন এটা হলো প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি 1% বলছে? এর কম স্যার। সেকেন্ড কন্ডিশন কি বলছে? Who is not a sponsor of the company or is not connected with the company as any sponsor or director or nominated director or shareholder of the company. সে নিজে স্পন্সর হতে পারবে না অথবা অন্য কারোর সাথে কানেক্টেড হতে পারবে না। কার কার সাথে কানেক্ট হতে পারবে না? স্পন্সরের সাথে, ডিরেক্টরের সাথে, নমিনেটেড ডিরেক্টরের সাথে, হ্যাঁ, অথবা কোনো শেয়ার হোল্ডারের সাথে, অথবা তার যে অ্যাসোসিয়েট অথবা সিস্টার কনসার্ন বলি, অ্যাসোসিয়েট কোম্পানি বলি, হ্যাঁ, সাবসিডিয়ারি বলি, প্যারেন্ট কোম্পানি, হোল্ডিং এন্টিটি যাই বলি না কেন, কোনো কিছুতেই যদি 1% শেয়ার বেশি হয়ে থাকে তাহলে সে কি করতে পারবে না? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, জি স্যার, আমি স্যার গতকালকে মানে গত ক্লাসে অ্যাটেন্ড হতে পারিনি স্যার, তো এটা কত নাম্বার লেকচার শিট এটা বুঝতে পারছি না। সেটা হচ্ছে আপনার 9 নাম্বার লেকচার শিটে আপনাদেরকে যেটা পাঠাইছে সেটা 9 নাম্বার 9 নাম্বার ক্লাসের সময় আপনাদেরকে পাঠানো হয়েছে। বলবাকে দেখে যাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরতে ঠিক আছে, আমরা সামনের দিকে অগ্রসর হই নাকি? জি স্যার। তারপর আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে একই সাথে দুইটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ারের পূর্ববর্তীতে যে এখানে এক্সিকিউটিভ ছিল তারা হতে পারবে না, তারপর তাদের সাথে কোনো রিলেশন ছিল সেগুলো হতে পারবে না। হ্যাঁ, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করলাম, এগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের অ্যাপয়েন্টমেন্ট বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবে এবং সেটা অ্যাপ্রুভ করবে হচ্ছে শেয়ার হোল্ডারদের মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি 90 দিনের জন্য ব্যাকেন্ড থাকে তাহলে সেটা 90 দিনের বেশি ব্যাকেন্ড রাখা যাবে না, এর ভিতরে এটা ফিল আপ করে নিতে হবে। আর যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের টেনর হচ্ছে 3 ইয়ার্স, একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর টেনিওর 1 টেনিওর এক্সটেনশন করা যাবে। দ্যাট মিনস হচ্ছে 3 বছর 3 বছর 6 বছর পর্যন্ত টানা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একই কোম্পানি থাকতে পারবে। 6 বছরের পরে ওই কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি থাকতে হয় তাহলে গ্যাপ দিয়ে পরবর্তী বছর 3 বছর পরে অথবা ও এক টেনিওর পরে সে থাকতে পারবে। এখন আমরা গত ক্লাসে একজন কোশ্চেন করছিলেন, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তো কোনো স্যালারিড পারসন না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মালিক না, তাহলে সে কেন কাজ করবে? ঠিক আছে, তার কাজ করার দরকারটা কি? এই জন্য কাজ করবেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সে জাতির বিবেক হিসাবে সে কাজ করবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের উপর মানুষের ট্রাস্ট আছে, সেই জন্য উনি কাজ করবেন। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সে নিজের ওন রেসপন্সিবিলিটি হিসাবে সে এখানে কাজ করবে এবং সে তার বিনিময়ে সে যে মানে আপনার রিমুনারেশন নিবে না তা না, সে মিনিমাম একটা ফি অবশ্যই নিবে। সে যখন মিটিংয়ে অ্যাটেন্ড করে সেই মিটিংয়ের ফি সে কন্ট্রিবিউশন যেটা আছে সেটা কিন্তু সে অ্যাবিল করবে, সেটাই হচ্ছে তার রিমুনারেশন। সুতরাং সে যেহেতু একটু মিটিংয়ে আসবে, সে মিটিংয়ের জন্য সে অ্যালাউন্স পাচ্ছে, সে ফেসিলিটি পাচ্ছে, হ্যাঁ, আদার্স হচ্ছে এটার জন্য হয়তো সে কনভেন্স পেতে পারে, গাড়িতে সুযোগ সুবিধা পেতে পারে। যেহেতু সেগুলো পাবে সেহেতু সে তো সেই অনুযায়ী অবশ্যই তার কাজ। এখন আমরা তাহলে যেহেতু অ্যাজ এ he works, independent director works for the nations or for the investors or for the economy. So the qualification of independent director also vital factor. As per corporate governance guidelines, says qualification independent director. Independent director shall be a knowledgeable individual. প্রথমে দেখেন
কথাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শ্যাল বি এ নলেজেবল ইন্ডিভিজুয়াল। সে নলেজেবল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হবে। নলেজ ছাড়া তাকে নেওয়া কোনো ডিরেক্টর বসে দিলেন হবে না। উইথ ইন্টিগ্রিটি, শুধু নলেজেবল হলে হবে না, উইথ ইন্টিগ্রিটি, তার ইন্টিগ্রিটি থাকতে হবে। হু ইজ এবল টু এনশিওর কমপ্লায়েন্স উইথ ফাইন্যান্সিয়াল লস, regulatory requirements and corporate laws, and can make meaningful contribution. অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট নলেজেবল ইন্ডিভিজুয়াল হতে হবে উইথ ইন্টিগ্রিটি, ওই যার ক্ষমতা আছে এবল টু এনশিওর কমপ্লায়েন্স, যে এনশিওর নিশ্চিত করতে পারবে যে কমপ্লায়েন্সগুলো কি কি নিশ্চিত করতে পারবে, ফাইন্যান্সিয়াল ল, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, কর্পোরেট ল, অ্যান্ড ক্যান মেক মিনিংফুল কন্ট্রিবিউশন করতে পারবে, এবং এই যে বিজনেস ব্যবসায়ে সে মিনিংফুল কন্ট্রিবিউশন করতে পারবে, সেরকম একজন লোককে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বানাতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শ্যাল হ্যাভ ফলোইং কোয়ালিফিকেশন, তার এই নিচের কোয়ালিফিকেশনগুলো প্রয়োজন আছে। এখানে দেখেন বিজনেস লিডার, হু ইজ or the promoter or director of an unlisted company having minimum paid up capital of taka 100 million, or any listed company, or a member of any national or international chamber of commerce or business. প্রথমে বলছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বিজনেস লিডার যারা, তারা বিজনেস লিডাররা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। লিডার, বিজনেস লিডার কারা? যারা হচ্ছে প্রমোটার, ডিরেক্টর অফ আনলিস্টেড কোম্পানি। যদি কোম্পানিটা অন্য কোনো কোম্পানির ডিরেক্টর, সে যদি আরেকটা কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয় এবং সেই কোম্পানিটা যদি আনলিস্টেড হয়ে হয়, তাহলে তার পেটা মিনিমাম হতে হবে 100 মিলিয়ন। আপনি একটা কোম্পানি তৈরি করলেন, সেই কোম্পানির আপনার ডিরেক্টর, তার পুঁজি আছে 10,000 টাকা, তাহলে সেই কোম্পানির ডিরেক্টর আরেক জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। কোনো কোম্পানির ডিরেক্টর অন্য জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হলে ওই এরকম কোম্পানির ডিরেক্টর হতে হবে যে কোম্পানিটা যদি আনলিস্টেড হয় তাহলে 100 মিলিয়ন পেড আপ ক্যাপিটাল আছে, দ্যাট মিনস হচ্ছে 10 কোটি। 10 কোটি পেড আপ ক্যাপিটাল যদি থাকে, সেই ডিরেক্টর হতে পারবে। অ্যান্ড এনি লিস্টেড কোম্পানি, অথবা 10 মিলিয়ন দরকার নাই, যদি লিস্টেড কোম্পানি হয় তাহলে কোনো প্রয়োজন নাই, অ্যামাউন্ট বলতে হবে না। লিস্টেড কোম্পানির জন্য কোনো পেড আপ ক্যাপিটালের অ্যামাউন্ট নাই, কিন্তু আনলিস্টেডের ক্ষেত্রে পেড আপ ক্যাপিটাল হচ্ছে 10 crore or 100 million। পরে মেম্বার অফ এনি ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অথবা কোনো জাতীয় অথবা আন্তর্জাতিক কোনো চেম্বার অফ কমার্স আর বিজনেস অ্যাসোসিয়েশনের যদি সে কোনো মেম্বার হয়, তাহলে সে কি হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। তাহলে আমরা ক্লিয়ার বুঝলাম, বিজনেস লিডাররা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। ঠিক আছে, তাহলে বিজনেস লিডার কারা? এর মধ্যে হচ্ছে যদি আনলিস্টেড হয় তাহলে 100 মিলিয়ন আনলিস্টেড, অথবা অন্য কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের যদি কি হয়, মেম্বার হয়, অথবা বিজনেস অ্যাসোসিয়েশনের যদি মেম্বার হয়, সে বিজনেস লিডার হতে পারবে। দেন বলতেছে কর্পোরেট লিডার। তাহলে আমরা লিডার দুই প্রকার, আমরা লিডার পাইলাম কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বিজনেস লিডার আর একটা কর্পোরেট লিডার। তাহলে ডিফারেন্স বিটুইন কর্পোরেট লিডার এন্ড বিজনেস লিডার। কর্পোরেট লিডাররা হলো ম্যানেজমেন্টের পার্ট, স্যালারিড পার্সন, ম্যানেজমেন্ট পার্ট, ম্যানেজমেন্টের চিফ, এরা হচ্ছে কর্পোরেট লিডার। বিজনেস লিডার হলো এন্টারপ্রেনিউর, প্রমোটার, ঠিক আছে, যারা মালিক পক্ষ, ডিরেক্টর, দোজ আর বিজনেস লিডার। তাহলে কর্পোরেট লিডার যারা, তারাও কি হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। হু ইজ or was a top level executive, যে কোম্পানির টপ লেভেল এক্সিকিউটিভ হিসেবে থাকে। এখন টপ লেভেল এক্সিকিউটিভ সেটার সংজ্ঞাটা কি? একটা অর্গানাইজেশনে হায়ারার্কি 20টা, 30টা, 40টা থাকতে পারে। তখন কতটুকু হলে আপনার টপ লেভেল এক্সিকিউটিভ বলা হবে? এখানে বলে দিচ্ছি, ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। টপ লেভেল এক্সিকিউটিভ নট লোয়ার দেন চিফ এক্সিকিউটিভ অফিসার। টপ লেভেল এক্সিকিউটিভ বলতে বোঝাচ্ছে এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার or ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, or CFO, or head of finance or accounts, or company secretary, or head of internal audit and compliance, or head of legal service, or a candidate with equivalent position of an unlisted company having
minimum paid up capital of টাকা 100 million or of a listed company. তাহলে কর্পোরেট লিডারের ক্ষেত্রে ঠিক সেম কন্ডিশন, আপনার অর্গানাইজেশনটা হতে হবে যদি আনলিস্টেড হয় তাহলে 10 কোটি অথবা 100 মিলিয়ন পেড আপ ক্যাপিটাল, অর লিস্টেড কোম্পানি অথবা কোনো লিস্টেড কোম্পানি। হ্যাঁ, লিস্টেড কোম্পানি অথবা আনলিস্টেড হলে 10 কোর পেড আপ ক্যাপিটালের কারা কারা হতে পারে? টপ লেভেল এক্সিকিউটিভ। সেটা কারা? টপ লেভেল এক্সিকিউটিভ হচ্ছে সিইও, এমডি, ডিএমডি, সিএফও, হেড অফ ফাইন্যান্স, অ্যাকাউন্টস, কোম্পানি সেক্রেটারি, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, হেড অফ লিগ্যাল সার্ভিস। হ্যাঁ, অথবা এদের ইকুইভ্যালেন্ট কোনো হেড যদি কোনো পজিশন থাকে তাহলে সেই পজিশনের যারা আছেন তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তাহলে আমরা আজকে একটা জিনিস জানলাম, একটা হচ্ছে কর্পোরেট লিডার, একটা বিজনেস লিডার। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন কর্পোরেট লিডার এন্ড বিজনেস লিডার। দেন বলা আছে ফর্মাল অফিসিয়াল অফ গভর্নমেন্ট। সরকারি যারা অফিসিয়াল তারা রিটায়ারমেন্টে গেলে তারা পলিটিক্যাল ডিক্ট করতে পারবে, অর স্ট্যাচুটরি অথবা স্বায়ত্তশাসিত অটোনোমাস অর রেগুলেটরি বডি ইন দ্য পজিশন নট বিলো ফিক্সড গ্রেড অফ দ্য ন্যাশনাল পে স্কেল। জাতীয় যে সরকারের যে পে স্কেল দেওয়া আছে সেখানে যদি পঞ্চম গ্রেডের নিচে না, অর্থাৎ পঞ্চম গ্রেড যদি হয়, পঞ্চম গ্রেডের কোনো অফিসিয়াল সে রিটায়ারমেন্টে গেলে সে যদি গভর্নমেন্ট, স্ট্যাচুটরি অথবা অটোনোমাস অর রেগুলেটরি বডি যেখানেই থাকুক না কেন, who has at least educational background of bachelor degree in economics and commerce or business or law, এবং সে ফিফথ গ্রেডের হতে হবে এবং সাথে তার হতে হবে কি, তার ডিগ্রিটা হতে হবে ব্যাচেলর ডিগ্রি, সেটা থাকতে হবে হ্যাঁ ইকোনমিক্স, কমার্স, বিজনেস অর ল। তাহলে হি উইল বি able to be an independent director of any listed company. তাহলে আমরা তিনটা জিনিস এখন পর্যন্ত পাইলাম, একটা বিজনেস লিডার, কর্পোরেট লিডার, তারপর গভর্নমেন্ট, সেমি অটোনোমাস, স্ট্যাচুটরি, রেগুলেটরি বডি, ফর্মাল অফিসিয়াল। তারপর বলা আছে ইউনিভার্সিটি টিচার হু হ্যাজ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। ইউনিভার্সিটি টিচাররা হতে পারবে, কিন্তু কারা হতে পারবে? সবাই পারবে না। ইউনিভার্সিটি টিচারদের যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্স, কমার্স অর বিজনেস স্টাডিজ অর ল, তারা পারবে। ঠিক আছে। প্রফেশনাল হু ইজ অর ওয়াজ ইন অ্যাডভোকেট প্র্যাকটিসিং অ্যাট লিস্ট ইন দ্য হাইকোর্ট ডিভিশন, যারা প্রফেশনাল হিসাবে আছেন এবং তারা কি হাইকোর্ট ডিভিশনের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে থাকেন, অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, or chartered financial analyst, or chartered certified accountant, or chartered public accountant, or chartered management accountant, or chartered secretary, or equivalent qualification. তাহলে প্রফেশনাল যারা তারাও হতে পারবে, ইউনিভার্সিটি টিচাররা হতে পারবে, গভর্নমেন্টের ফর্মাল অফিসার যারা তারা হতে পারবে, বিজনেস লিডার যারা তারা হতে পারবে, কর্পোরেট লিডার যারা তারা হতে পারবে। এই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের qualification. The independent director shall have at least 10 years of experience in any field mentioned in above. উপরে যে আমরা মেনশন করলাম সেগুলোতে কমপক্ষে তার 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কি বললাম আগে, যে আমি যেগুলো বললাম, প্রফেশনাল, ইউনিভার্সিটি টিচার, অথবা ওপরে যা যা বললাম সবগুলারই ক্ষেত্রে 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। In special case, the above qualification or experience may be relaxed subject to prior approval of the commission. এখন বলা আছে, এত কিছু বলার পরে, কোয়ালিফিকেশনের পরে বলা আছে যদি কমিশন থেকে পূর্ব অনুমোদন নিয়ে নেয়, হ্যাঁ, তাহলে এই কোয়ালিফিকেশনগুলো অনেক ক্ষেত্রে কি করা যেতে পারে, রিল্যাক্স করা যেতে পারে। ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ কি আলোচনা করলাম, সবাই ক্লিয়ার? স্যার শোনা যাচ্ছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। শুনতে পাচ্ছি স্যার।
স্যার এখানে কমিশন বলতে কি বিএসসি? আপনারা একজন একজন করে কোশ্চেন করবেন, সবাই একসাথে আনমিউট করবেন না। স্যার আমার ছোট একটা কোশ্চেন ছিল স্যার। কমিশন বলতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। কমিশন মিন্স সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, কারণ হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের ফুল এম্পাওয়ারমেন্ট হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ক্লিয়ার? হ্যাঁ বলেন স্যার। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। প্রশ্নটা হচ্ছে এখানে স্যার আমরা গতদিন আর আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের উপরে ফোকাস। এখন স্যার আজকে যেটা পড়লেন সেটা হচ্ছে কোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। এখানে এ বি এর আন্ডারে বেশ কয়েকটা সাব পয়েন্ট করা হয়েছে, লাস্টে সি এবং ডি করা হয়েছে। স্যার এখন প্রশ্নটা হলো কোয়ালিফিকেশন অফ ডিরেক্টরস যদি বলে তাহলে আমরা এই পয়েন্টস 5টা পয়েন্ট লিখব, কিন্তু স্যার আমরা যে গতকালকে পড়লাম ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, হ্যাঁ এই যে কোয়েশ্চেন যেটা পড়লাম 5 জনের কম হবে, মানে 5 জনের কম 5 এর মধ্যে একজন থাকতে হবে। ডিসকোয়ালিফিকেশন উপরেগুলো আল্লাহ যদি বলে যে আপনি কোন অবস্থায় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এলাও না, সেগুলো ডিসকোয়ালিফিকেশন আর একটা হচ্ছে কোয়ালিফিকেশন। আচ্ছা, কালকে যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে ডিসকোয়ালিফিকেশন, তাই স্যার? কারা পারবেন না। আচ্ছা, তাহলে আজকেটা হচ্ছে কোয়ালিফিকেশন। রাইট, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একজন বলেন কোয়ালিফিকেশন গুলো কি কি বলেন? কোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একটা পয়েন্ট বলেন। এটা হচ্ছে যে বিজনেস লিডার, যারা যদি আপনার যদি পেড আপ ক্যাপিটাল 100 মিলিয়নের উপর হতে হবে অথবা লিস্টেড কোম্পানি হতে হবে। তারপর কর্পোরেট লিডার আর বিজনেস লিডার। কর্পোরেট লিডাররা সাধারণত স্যালারিড হয়, বিজনেস লিডাররা হয় এন্টারপ্রেনার। তারপর টপ লেভেল এক্সিকিউটিভ, ফর এক্সাম্পল নট লোয়ার দেন সিইও, সিএফও, সেক্রেটারি, head of the department, etc. তারপর ফর্মাল অফিসিয়াল অফ দি গভর্নমেন্ট, নট বিলো 5th গ্রেড, আফটার রিটায়ারমেন্ট ডিগ্রি, এবং ডিগ্রি থাকতে হবে ইকোনমিক্স, কমার্স, বিজনেস, ল। তারপর স্যার ইউনিভার্সিটি টিচার ব্যাকগ্রাউন্ড, যারা সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা হচ্ছে যে ইকোনমিক্স, বিজনেস, ল, এটসেট্রা। তারপর প্রফেশনাল অফ দ্য হাইকোর্ট ডিভিশন, তারপর সিএ, সিএমএ, এসিসিএ বা এই ধরনের সার্টিফাইড। আর এই ধরনের এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাবভ লাগবে। আর ব্যতিক্রম হচ্ছে যে যদি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে যদি অনুমোদন পায় তাহলে এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে স্যার। থ্যাংক ইউ। আরেকজন বলতে পারবেন? আরেকজন বলেন তো, তাহলে এটা সবার মেমোরাইজ হয়ে যাবে। কোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ফার্স্ট হচ্ছে বিজনেস লিডার, এবং বিজনেস লিডার, দেন কর্পোরেট লিডার, আর দেন হচ্ছে বিজনেস কিছু ফর্মাল অফিসার, গভর্নমেন্ট অফিসার হতে পারে, সেক্ষেত্রে 5 গ্রেডের। বলেন। নেক্সট হচ্ছে যারা থাকে একটু জোরে বলেন, শোনা যায় না। আরেকজন বলেন। ওনার নেটওয়ার্ক মনে সমস্যা। স্যার বিজনেস লিডার who is or over a promoter or director of an unlisted company হইলে 100 মিলিয়নের উপরে হইতে হবে পেইড আপ ক্যাপিটাল। দেন যে কোনো হেড অফ ডিপার্টমেন্ট, হেড, তারপর অ্যাকাউন্টস এর হেড, এই ধরনের। তারপরে হচ্ছে ফর্মাল অফিসার অফ গভর্নমেন্ট, এরা অবশ্যই 5th গ্রেডে করে হইতে হবে, এবং এদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন ইকোনমিক্স, কমার্স অর বিজনেস অর ল। তারপর ইউনিভার্সিটি টিচার হইতে পারবে, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে হচ্ছে বিজনেস, ইকোনমিক্স আর ল। তারপর প্রফেশনাল অ্যাডভোকেট হইতে পারবে, অ্যাডভোকেট হইতে গেলে তার হাই কোর্টের অ্যাডভোকেট হওয়া লাগবে। তারপর হচ্ছে এছাড়াও হতে পারবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তারপরে চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, তারপর চার্টার্ড পাবলিক অ্যাকাউন্টেন্ট, তারপরে হচ্ছে চার্টার্ড সেক্রেটারি আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি।
আর এই ধরনের হইতে গেলে প্রত্যেকের অবশ্যই 10 বছর এক্সপিরিয়েন্স থাকা লাগবে ফিল্ডে। আর স্পেশাল কেসে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, তাহলে স্পেশাল কেসে এটা কিছু রিল্যাক্স পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি আশা করি সবাই এটা লিখতে পারবো ইনশাআল্লাহ। স্পেশাল কেস সব ক্ষেত্রেই আছে, যে কোনো আইনের ক্ষেত্রে আপনি দেখবেন সবগুলোই আছে। স্পেশাল ক্ষেত্রে স্পেশাল পারমিশন যদি নেন তাহলে ওই স্পেশাল ওই সিচুয়েশন ভিন্ন থাকতেই পারে। এই অ্যাপ্রুভাল এবং এই স্পেশাল কেসের ক্ষমতা যারাই আইন করে তারাই তাদের আইনের কাছে তারা রাখবে, ঠিক আছে? কারণ স্পেশাল যে কোনো ঘটনা, যেমন এখন কোভিড সিচুয়েশনের কারণে কত কিছু ঘটছে, হ্যাঁ। এখন আমরা যেমন দেখি ক্লাসিফিকেশন, হ্যাঁ, আগে আমরা ক্লাসিফিকেশনের জন্য কত চাপ দিত, এখন আপনার 6 মাস প্রথম বাড়ায় দিল, 9 মাস করলো, 9 মাসের পরে এখন 1 বছর করে দিল। এটা কি আদৌ কি ভবিষ্যতে কি হয় আল্লাহ পাক ভালো জানে, হ্যাঁ, এবং সরকার ভালো জানে। সুতরাং এই রকম আপনার স্পেশাল কেস আসবেই। স্পেশাল ক্ষমতা না থাকলে তারা এই স্পেশাল আপনার কেস যখন আসবে তখন তারা সমাধান করতে পারবে। এই জন্য আসলে স্পেশাল পারমিশন সব ক্ষেত্রেই থাকে। দেন আমরা বলবো কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে আমরা দেখবো ডুয়ালিটি অফ চেয়ারপারসন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস এন্ড ম্যানেজিং ডিরেক্টর অর সিইও। আপনার ডুয়ালিটি হওয়া যাবে না, একজন দুইটা পোস্ট হোল্ড করতে পারবেন না। বোর্ড অফ ডিরেক্টরদের চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর, অথবা আমরা সিইও বলি, হ্যাঁ, যাই বলি না কেন, দুইজন এক হতে পারবে না। বোর্ড অফ ডিরেক্টরদের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এক হতে পারবে না। আবার অনেকে আবার প্যাচ লাগায় না যে ম্যানেজিং ডিরেক্টর আর সিইও তারা সেটা দুইটা পোস্ট না। ম্যানেজিং ডিরেক্টর আর সিইও হতে পারবে, কিন্তু চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর আর সিইও এগুলো হতে পারবেন না, ঠিক আছে? দুইজন হওয়া যাবে না, দুইটা পোস্ট একজনে হোল্ড করতে পারবেন না, দুইটা পোস্ট দুইজনেই হোল্ড করতে পারবেন। The position of the chairperson of the board and the managing director and or CEO, chief executive officer of the company, shall be filled by different individuals. The different person at the individual fill up করতে হবে। The managing director and the CEO of a listed company shall not hold the same position in another listed company. Even আপনার এই যে এমডি, উনি একসাথে দুইটা অর্গানের লিস্টেড কোম্পানির এমডি হতে পারবেন। একজন এমডি একটা লিস্টেড কোম্পানির এমডি হতে হবে। ম্যানেজিং ডিরেক্টর and or CEO of a listed company shall not hold the same position in another listed company. The chairperson of the board shall be elected from among the non-executive directors of the company. বোর্ডের যে চেয়ারপারসন, সে কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টরদের ক্ষেত্রে যে নন এক্সিকিউটিভ ডিরেক্টর, সেখান থেকে আপনার চেয়ারপারসন হবে। এখন কোশ্চেন হতে পারে নন এক্সিকিউটিভ ডিরেক্টরকে, নন এক্সিকিউটিভ ডিরেক্টরকে, এক্সিকিউটিভ ডিরেক্টর আর নন এক্সিকিউটিভ ডিরেক্টর। তাহলে এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে কোম্পানির যে এমডি থাকে, ম্যানেজিং ডিরেক্টর, স্যালারিড পারসন, উনি হচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর। আর উনি ছাড়া বাকি যারা আছেন তারা হচ্ছে নন এক্সিকিউটিভ। তাহলে কি হলো, যে চেয়ারপারসন অফ দ্য বোর্ড শ্যাল বি ইলেক্টেড ফ্রম অ্যামাং দ্য নন এক্সিকিউটিভ ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। ক্লিয়ার? তাহলে এই যে নন এক্সিকিউটিভ ডিরেক্টর 3 নম্বরে যেটা, এটারও বলার উদ্দেশ্য হচ্ছে ডুয়ালিটিটা যেন না আসে। ম্যানেজিং ডিরেক্টরে যদি সে চেয়ারপারসন হয়ে যায় তাহলে তো আর 3 নম্বর কোশ্চেন হয়ে যাবে, তাহলে এটা হওয়া যাবে না। কথাটা এখানে স্পষ্ট করি। The board shall clearly define the respective roles and responsibilities of the chairperson and the managing director and the CEO. ঠিক আছে? বোর্ডের কাছ থেকে স্পেশালি তার স্পেসিফিক ভাবে লিখিত থাকতে হবে এবং সেখানে ক্লিয়ার করে দিতে হবে বাউন্ডারিটা কার কতটুকু কাজ, চেয়ারপারসনের কি দায়িত্ব এবং ম্যানেজিং ডিরেক্টরের কতটুকু রেসপন্সিবিলিটি। দিস শুড বি ক্লিয়ারলি ডিফাইন্ড। ইন দ্য অ্যাবসেন্স অফ চেয়ারপারসন অফ দ্য বোর্ড, বোর্ডের যদি চেয়ারপারসন উপস্থিত না থাকে, দ্য রিমেনিং মেম্বার মে ইলেক্ট ওয়ান অফ themselves from non-executive directors as chairperson for their particular board meeting. The reason of absence of the regular chairperson
shall be duly recorded in the minutes. ঠিক আছে? যদি বলা আছে যদি চেয়ারপারসন না থাকে বলে কোনো মিটিং করা হয় আর সেখান থেকে তাহলে একজন কি যে অন্যান্য যে ডিরেক্টর থাকবে সেই ডিরেক্টরদের কাছ থেকে একজন কি করতে হবে চেয়ারপারসন বানায় নিতে হবে কিন্তু সেই ডিরেক্টর হতে হবে অবশ্যই কি নন এক্সিকিউটিভ ডিরেক্টর অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টরকে আবার চেয়ারপারসন বানায় আপনি কাজটা চালাই দিবেন তা হবে নন এক্সিকিউটিভ ডিরেক্টরের কাছ থেকে একজন চেয়ারপারসন ইলেক্ট করে নিতে হবে এবং সেটা মিনিটসে উল্লেখ করে দিতে হবে আমরা মিনিটস কি সেগুলো আমরা পরে আলোচনা করবো মিনিটসে উল্লেখ করে দিতে হবে চেয়ারপারসন কেন রেগুলার চেয়ারপারসন কেন মিটিং উপস্থিত হইতে পারেন না তারপর আমরা এখানে ডুয়ালিটিটা দেখবো বলা আছে যে কর্পোরেট গভর্নেন্স যদি এনশিওর করতে হয় তাহলে একটা অর্গানাইজেশনে এই অ্যাটলিস্ট এই দুইটা কমিটি থাকবে অডিট কমিটি নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি এটা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনের কথা তারা বলতেছে অ্যাটলিস্ট এই দুইটা কমিটি থাকতে হবে ফর এনশিওরিং গুড গভর্নেন্স ইন দ্য কোম্পানি কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে দেখবেন আরেকটা কমিটি আছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি বোর্ডের আরেকটা কমিটি আছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এরকম করে আপনার নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি বোর্ডের আছে কিন্তু থাকলেও ওইরকম অনেক অর্গানাইজেশনে অনেক ব্যাংকের আবার নাই সুতরাং একটু ওভারল্যাপিং হয় সেই ক্ষেত্রে ওই তো আইন দিয়ে পার হয়ে যায় যেমন ব্যাংকিং আমরা বললি যে ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী আমরা কাজ করি সুতরাং ওই আইনে বলা আছে যে আপনার যেন বোর্ডের যেন অযথা যেন বেশি কমিটি তৈরি করা না হয় যদি করা হয় বেশি কমিটি থাকে যেমন বোর্ডের আপনার অডিট কমিটি আছে নমিনেশন রিমুনারেশন কমিটি রিস্ক ম্যানেজমেন্ট কমিটি তারপরে এক্সিকিউটিভ কমিটি ইসি যেটা বলি আমরা ইসি এক্সিকিউটিভ কমিটি তারপর হচ্ছে আপনার আদার্স যদি কোনো কমিটি থাকে তাহলে এতগুলো কমিটি থাকলে কি হবে প্রতি কমিটি মিটিং হবে কি নিবে এই জন্য বাংলাদেশ ব্যাংক সেখানে আপনার অবজেকশন দেয় এরকম বিভিন্ন অর্গানাইজেশনের যারা রেগুলেটরি বডি আছে সেই বডি অনুযায়ীও অনেক সময় চেঞ্জ হতে পারে কিন্তু বলা আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে বলে দিচ্ছে যদি কর্পোরেট গভর্নেন্স ইস্যু আপনার এনশিওর করতে চান তাহলে অ্যাটলিস্ট এই দুইটা কমিটি থাকতে হবে এরপরে আরো আদার্স হতেই পারে অসুবিধা নেই রিস্ক ম্যানেজমেন্ট কমিটি করেন ইসি করেন যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই অডিট কমিটি নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটি আমরা অডিট কমিটি কি সেগুলো একটু পরে দেখবো তাহলে আমরা ডুয়েল বিষয়ের ক্ষেত্রে আমরা কি বুঝলাম সাথে সাথে শেষ করে দেব একদিন বলেন তারা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল হতে হবে চেয়ারম্যান এবং এমডি দুইটা একজন হতে পারবে না আর এমডি শুধুমাত্র একটা লিস্টেড কোম্পানিরই হতে পারবে কয়েকটা লিস্টেড কোম্পানির হতে পারবে না তারপর যদি চেয়ারপারসন হবে যে নন এক্সিকিউটিভ কমিটি থেকে আর এমডি হবে যে এক্সিকিউটিভ কমিটি যিনি হয় স্যালারিড পারসন আর বোর্ড অবশ্যই আপনার চেয়ারপারসন এবং এমডির যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব সেটা অবশ্যই স্পেসিফাই করে দিবে আর কোনো একটা বোর্ড মিটিং এ যদি চেয়ারম্যান অনুপস্থিত থাকে সেক্ষেত্রে নন এক্সিকিউটিভ কমিটি থেকে এক্সিকিউটিভ কমিটিরা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে সেই বোর্ড মিটিংটা চালিয়ে যেতে হবে থ্যাংক ইউ আরেকজন বলেন Corporate governance is duty of chairperson of the board of directors and managing director. বলেন corporate governance guideline provisionটা কি related with duality of chairperson of the board of directors and managing directors বলেন স্যার
প্রথমত হচ্ছে শেয়ার সিইও হলো ম্যানেজিং ডাইরেক্টর এবং অথবা সিইও যিনি তিনি একই সাথে দুইটা কোম্পানির সেম দায়িত্ব পালন করতে পারবেন না। কোম্পানি বলতে আমরা বুঝবো লিস্টেড কোম্পানি। লিস্টেড কোম্পানি। ঠিক আছে, আপনি দেখবেন আপনার চোখের সামনে দেখবেন একসাথে গ্রুপ অফ কোম্পানি, যে বসুন্ধরা গ্রুপ, তার কোম্পানির অভাব নাই, সবগুলো কোম্পানির এমডি একজনও থাকতে পারে। যেগুলা লিস্টেড না সেগুলা কিন্তু এখানে আসবে না, অনেক বড় কোম্পানি কিন্তু লিস্টেড না। আচ্ছা, মানে লিস্টেড কোম্পানির দুইটা লিস্টেড কোম্পানির সেম ধরনের দায়িত্ব পালন করতে পারবে না। এমডি দুই জায়গায় থাকতে পারবে না। হ্যাঁ, এমডি অথবা সিইও স্যার, এমডি আর স্যার এখানে একটা কোশ্চেন আছে, পরবর্তীতে আমরা আসবো, পরবর্তীতে দেখবেন যে এমডি সিইও না, শুধু ডিএমডি যারা তারাও পারবে না। স্যার একটা কোশ্চেন আছে, স্যার মনে করেন এক ব্যক্তি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আছে এবং সেম ব্যক্তি অন্য একটা কোম্পানির ডিরেক্টর আছে, তাহলে কি সমস্যা? না, ম্যানেজিং ডিরেক্টর অন্য জায়গায় ডিরেক্টর হতে পারবে না, সমস্যা তো অবশ্যই আছে। সেটা অবশ্যই শর্ত হচ্ছে লিস্টেড কোম্পানি হতে পারবে। সার্বক্ষণিক অপারেশন দায়িত্ব থাকবে তার, তো চোখ মানে চোখ কান না, মানে 24 ঘন্টা সে কোম্পানি নিয়ে পড়ে থাকতে হবে, সে অন্য জায়গায় থাকবে কিভাবে? দ্যাট মিন্স স্যার মানে যারা হচ্ছে স্যালারাইড ডিরেক্টর যারা, ওনারা মূলত এই জিনিসটা করতে পারবে না টোটালি। হ্যাঁ, যারা আর হচ্ছে একসাথে 5টা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, হ্যাঁ রাইট। তারপর আর হচ্ছে স্যার চেয়ারপারসন অবশ্যই নন এক্সিকিউটিভ ডিরেক্টর যারা, ওনাদের মাধ্যমে ইলেক্টেড হবেন। তারপরে হচ্ছে স্যার বলেন ঠিক আছে স্যার, শুনতে পাচ্ছেন? আর মিটিং এ যদি চেয়ারপারসন অনুপস্থিত থাকেন, তাহলে উপস্থিত নন এক্সিকিউটিভ যারা আছেন ওনাদের পক্ষ থেকে একজনকে নির্বাচিত করে মিটিং কন্টিনিউ হবে এবং মিনিটস স্পষ্টভাবে যথাযথভাবে সেটা নোট থাকতে হবে চেয়ারপারসন কেন ছিলেন না। এগুলোই স্যার আসলে। তারপরে স্যার সকল ডিরেক্টর এবং এমডি এর চেয়ারম্যানের এনাদের দায়িত্ব কর্তব্যগুলো লিখিতভাবে ডিফাইন করা হবে। ম্যানেজিং ডিরেক্টর এবং এমডির পার্থক্য মানে দায়িত্ব কতটুকু সেটা ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। জি স্যার, ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় যে মোটামুটি আমরা সবাই ক্লিয়ার। তারপর আমরা বলবো যে অডিট কমিটি এবং রিমিউনারেশন কমিটি, দুইটা কমিটির কথা বলা আছে। আপনার কর্পোরেট গভর্নেন্স এনশিওর করার জন্য অডিট কমিটি, রিমিউনারেশন কমিটি লাগবে। তাহলে অডিট কমিটির দায়িত্ব কি, সেখান থেকে কি বলা আছে দেখুন। রেসপন্সিবিলিটি অফ অডিট কমিটি, দি কমিটি শ্যাল হ্যাভ অ্যান অডিট কমিটি, কোম্পানি শ্যাল হ্যাভ অ্যান অডিট কমিটি অ্যাজ এ সাব কমিটি অফ দ্য বোর্ড। অডিট কমিটি কি, একটা বোর্ডের একটা সাব কমিটি, বোর্ড একটা নিজে একটা কমিটি, সেটা বিভিন্ন বোর্ড একা আসলে সব কাজ করতে পারে না, এই জন্য একসাথে সবাই যেন না আসেও যেন কাজ হয়। হ্যাঁ, একটা নির্দিষ্ট বোর্ড যদি আমরা বলছি যে বোর্ড মেম্বার হবে 5 জন, সর্বনিম্ন 5 জন, সর্বোচ্চ 20 জন, আমি ধরে নিলাম যে 20 জন বা 19 জন বোর্ড মেম্বার, তাহলে 19 জন সবাই যেন না আসলেও কোনো সমস্যা না হয়। সেটাকে অডিট কমিটি যদি 5 জনের হয়, অডিট কমিটি 3 জনের হয়, অডিট কমিটি 7 জনের হয়, তাহলে এই 7 জনের যেন অডিটের রিলেটেড যত তার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো তারা রাখবে এবং সেই দায়িত্ব অনুযায়ী তাদের কোনো মানে অবজারভেশন গুলো তারা কি করবে, বোর্ডের কাছে রিপোর্ট করবে। তাহলে the company shall have an audit committee as a sub committee of the board. The audit committee shall assist the board. Audit committee boardকে সবসময় সহায়তা করবে in ensuring that the financial statements reflect true and fair view of the state of affairs of the company and in ensuring a good monitoring system within the business. অডিট কমিটি বোর্ডকে সহায়তা করবে এবং তাকে এনশিওর করবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যা দেখানো হচ্ছে সেগুলো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে দেখানো হচ্ছে এবং তার কোম্পানির যে অ্যাফেয়ার্স যা আছে সেই অনুযায়ী ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে দেখানো হচ্ছে এবং সেটা এনশিওর করবে যে এক গুড মনিটরিং সিস্টেম উইচ ইন দ্য বিজনেস, যে ব্যবসায়ের যে সিস্টেমটা সেখানে মনিটরিং সিস্টেমটা গুড, এটা এনশিওর করতে হবে। এটা হচ্ছে অডিট কমিটির দায়িত্ব। The audit committee shall be responsible to the board. Audit committee boardের কাছে responsible. The duties of the audit committee shall be clearly set forth in writing. Audit committee কি কাজ হবে সেটাও ক্লিয়ারলি লিখিত থাকতে হবে।
এখন আমরা বললাম তাহলে রেসপন্সিবিলিটি কি, অডিট কমিটির রেসপন্সিবিলিটি গুলো যদি আসে শুধু রেসপন্সিবিলিটি অফ অডিট কমিটি। প্রথমে হচ্ছে অডিট কমিটি কোম্পানি শ্যাল হ্যাভ অডিট কমিটি as সাব কমিটি অফ দ্য বোর্ড। অডিট কমিটি শ্যাল assist the board in ensuring the financial statement। অডিট কমিটি এনশিওর করবে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যথাযথ কিনা এবং সেটা কোম্পানির যে মনিটরিং সিস্টেম, ব্যবসায়ের যে মনিটরিং সিস্টেম সেটা কি যথাযথ আছে কিনা সেটা অডিট কমিটি এনশিওর করবে বোর্ডকে। আর অডিট কমিটি আরো বোর্ডের কাছে সবসময় রেসপন্সিবিলিটি থাকবে এবং তার যে কাজটা হবে সেটা ক্লিয়ারলি সেট ফোর্থ ইন রাইটিং, সেটা ক্লিয়ারলি সেখানে লিখিত থাকবে। দেন বলা আছে কনস্টিটিউশন অফ দ্য অডিট কমিটি। অডিট কমিটি কিভাবে গঠন হবে? দি অডিট কমিটি শ্যাল বি কম্পোজড অফ অ্যাট লিস্ট 3 মেম্বার। অডিট কমিটিতে কমপক্ষে 3 জন সদস্য থাকতে হবে। আমরা বলছি বোর্ড অফ ডিরেক্টরের ক্ষেত্রে বলছি কমপক্ষে 5 জন, আর এখানে বলছি কমপক্ষে 3 জন। অডিট কমিটির ক্ষেত্রে কমপক্ষে 3 জন। The board shall appoint members of the audit committee who shall be non-executive directors of the company, excepting chairperson of the board, and shall include at least one independent director. কি বললো? বোর্ড অডিট কমিটি অ্যাপয়েন্টমেন্ট দিবে মেম্বার। অডিট কমিটি মেম্বার কারা? এটা অ্যাপয়েন্টমেন্ট দিবে অডিট বোর্ড। কোথায় থেকে? নন এক্সিকিউটিভ ডিরেক্টর। অডিট কমিটিতে যারা মেম্বার থাকবে তারা নন এক্সিকিউটিভ ডিরেক্টর। এখানে এমডি থাকতে পারবে না। ক্লিয়ার? এখানে এমডি থাকতে পারবে না। The board shall appoint members of the audit committee who shall be non-executive directors of the company। নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের মধ্য থেকে বোর্ড অডিট কমিটির মেম্বার নিয়োগ করবে, কিন্তু এক্সেপ্ট হলো চেয়ারপারসন। অডিট কমিটিতে কখনোই বোর্ডের চেয়ারপারসন থাকতে পারবে না। বোর্ডের যিনি চেয়ারপারসন উনি অডিট কমিটিতে থাকতে পারবে না। and shall include at least one independent director। এবং যে অডিট কমিটিতে যে মেম্বাররা থাকবে সেখানে কমপক্ষে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখতে হবে। দেখেন তারপর কি বললো? অল মেম্বার্স অফ দ্য অডিট কমিটি শ্যাল বি ফাইন্যান্সিয়াল লিটারেট। অডিট কমিটিতে যারাই থাকবে তারা ফাইন্যান্সিয়াল লিটারেট হতে হবে। and at least one member shall have accounting or related financial management background and 10 years of such experience। তাহলে অডিট কমিটিতে যারা থাকবে তারা ফাইন্যান্সিয়ালি লিটারেট হতে হবে এবং এখানে কমপক্ষে একজন মেম্বার থাকবেন যিনি অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড এবং সেইখানে তার 10 ইয়ার্স 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। The company secretary shall act as the secretary of the committee। কমিটি অডিট কমিটির সেক্রেটারি ও কোম্পানি সেক্রেটারি এখানে সেক্রেটারি হিসেবে কাজ করবেন। The quorum of the audit committee meeting shall not constitute without at least one independent director। অডিট কমিটির quorum কখনই একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছাড়া quorum পূর্ণ হবে না। তাহলে প্রথম বললো একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে, এখানে বললো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছাড়া quorum পূর্ণ হবে না। তারপর কি বললো? একটু আগে আমরা যেটা বললাম তাহলে কনস্টিটিউশন অফ দ্য অডিট কমিটি। অডিট কমিটির কনস্টিটিউশনটা কি, কিসের উপর ভিত্তি করে অডিট কমিটি তৈরি হবে? তাহলে অডিট কমিটির 3 জন মেম্বার থাকবে। মেম্বারগুলা বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবে, হ্যাঁ, কিন্তু কি হতে হবে? নন এক্সিকিউটিভদের মধ্য থেকে হতে হবে। আর এখানে চেয়ারপারসন থাকতে পারবে না এবং এখানে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে কমপক্ষে। এবং এই যে যারা যেহেতু মেম্বার নিয়োগ করা হবে তারা কমপক্ষে একজন মেম্বার এখানে থাকতে হবে যিনি অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড এবং 10 বছরের অভিজ্ঞতা আছে। কোম্পানি সেক্রেটারি সবসময় সেক্রেটারি হিসেবে থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছাড়া quorum পূর্ণ হবে না, অর্থাৎ কোনো মিটিং করতে হলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একজন থাকতেই হবে। এটা হলো কনস্টিটিউশন। দেন বললো চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি। অডিট কমিটির চেয়ারপারসন কে হবে? The board shall select one member of the audit committee to be chairperson of the audit committee। board chairperson কে হবে সেটাও বোর্ডে সিলেক্ট করে দিন। one member of the audit committee। অডিট কমিটিতে যারা মেম্বার
তাদের মধ্য থেকে একজনকে চেয়ারপারসন করা হবে। হু শ্যাল বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এখানে দেখেন অডিট কমিটির যে চেয়ারম্যান হবে সে অবশ্যই কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হবে। যে মেম্বার থাকে সেই মেম্বার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর উইল বি চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি। In the absence of the chairperson of the audit committee, the remaining members may elect one of themselves as chairperson for that particular meeting. In that case, there shall be no problem of constituting a quorum as required under condition 5(4)(b) and the section of absence of the regular chairperson shall be duly recorded in the meeting. অর্থাৎ যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের থেকে চেয়ারপারসন করতেই হবে, কিন্তু চেয়ারপারসন যদি না থাকে তাহলে অন্যদের কাছ থেকে একজনকে চেয়ারপারসন করে নিতে হবে। সেই ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সারা কোরাম হবে না, সেই কন্ডিশনটা এখানে প্রযোজ্য হবে। চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি শ্যাল রিমেইন প্রেজেন্ট ইন দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং। চেয়ারপারসন অডিট কমিটির চেয়ারপারসন উনি এজিএম এ থাকতে হবে। এই হলো অবস্থা। নেক্সট হচ্ছে রোল অফ দ্য অডিট কমিটি। অডিট কমিটির দায়িত্ব কি এগুলো আমরা পরবর্তীতে দেখেছি। তাহলে আমরা এখান থেকে আমরা যেটা পাইলাম, রেসপন্সিবিলিটি, কনস্টিটিউশন এন্ড চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি, তিনটার জন্য প্রভিশন দেওয়া আছে আলাদা আলাদা। তাহলে একজন বলেন রেসপন্সিবিলিটি অফ অডিট কমিটি। স্যার একটা জিনিস একটু বুঝাই দিবেন? হ্যাঁ বলেন স্যার। এখানে কনস্টিটিউশন অফ অডিট কমিটি, এখানে বি নাম্বার পার্টটা স্যার আপনি যদি একটু উদাহরণ দিতেন। এখানে বললো বোর্ড শ্যাল অ্যাপয়েন্ট মেম্বার্স অফ দ্য অডিট কমিটি হু শ্যাল বি নন এক্সিকিউটিভ ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। মানে কি স্যার এটা বোঝাচ্ছে যিনি অডিট কমিটি গঠন করবেন তিনি মূলত একজন নন এক্সিকিউটিভ ডিরেক্টরই হবে, এটাই বোঝাচ্ছে? হ্যাঁ, মানে অডিট কমিটিতে যারাই থাকবে সব মেম্বারই নন এক্সিকিউটিভ ডিরেক্টর হবে, সবাই। অর্থাৎ এমডি থাকতে পারবে না অডিট কমিটিতে। ক্লিয়ার? এমডি থাকতে পারবে না। এমডি তো বোর্ড মিটিং এ থাকে, কিন্তু অডিট কমিটিতে থাকতে পারবে না। স্যার বেসিক্যালি অডিট কমিটিটা হচ্ছে নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের একটা সমন্বয়। হ্যাঁ, এখানে অন্য কোনো এক্সিকিউটিভ ডিরেক্টর থাকতে পারবে স্যার? না, এক্সিকিউটিভ ডিরেক্টর থাকতে পারবে, অন্য কোনো ডিরেক্টরও থাকতে পারবে না। যাদের অডিট কমিটিতে যারা মেম্বার তারাই থাকতে পারবে। স্যার এক্সিকিউটিভ ডিরেক্টর বলতে শুধুমাত্র তো এমডি কেই বোঝায় স্যার। হ্যাঁ, এক্সিকিউটিভ ডিরেক্টর তো এমডি আর কে নেই। ঠিক আছে, জি স্যার তাই। হ্যাঁ বলেন, এখন বলেন রেসপন্সিবিলিটি অফ অডিট কমিটি। হ্যাঁ, রেসপন্সিবিলিটি অফ অডিট কমিটি হবে রেসপন্সিবিলিটি বলেন। স্যার রেসপন্সিবিলিটি হলো একটা কোম্পানি অবশ্যই অডিট কমিটি রাখবে, সেটা হবে যে বোর্ডের সাব কমিটি হিসেবে কাজ করবে। তারপর অডিট কমিটি অবশ্যই বোর্ডকে সাথে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে এবং সেটা সে ইনশিওর করবে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু এবং ফেয়ার এবং অ্যাসেটগুলো প্রপারলি শো করছে এবং আমি একটা ছোট জিনিস কোম্পানি মনিটরিং সিস্টেমটা সে কমপ্লাই করবে। আর সে কোম্পানি মনিটরিং সিস্টেমটা কমপ্লাই করবে। অডিট কোম্পানি রেসপন্সিবল টু বোর্ড। অডিট কমিটি অবশ্যই বোর্ডের কাছে রেসপন্সিবল থাকবে। আর অডিট কমিটির কাজগুলো যেগুলো থাকবে সেগুলো ওয়েল ডিফাইন থাকবে। স্যার আরেকজন বলেন তো রেসপন্সিবিলিটি অফ অডিট কমিটি। Responsibility of audit committee. Constitution of the audit committee বলেন একদম। Constitution of the audit committee. Sir, the audit committee shall be corresponding at least 3 members, and all 3 members should be non-executive director. বলেন। What, sir? Committee shall be responsible for all the fair financial statement, representing fair financial statement and representing the monetary policy is correct right now. Chairman will not be the audit committee member anyhow, and audit committee shall include at least one independent director
and without this director the quorum will not be independent director, right will not be fulfilled. Then secretary, the company secretary will be act as an secretary of the audit and board will select one member of the independent director, chairman of the audit committee chairman. ওখানে না আমাদের থ্যাংক ইউ কনস্টিটিউশন অফ দ্য অডিট কমিটি ওটা বলেন, ওটা হচ্ছে চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি একটা প্রভিশন। Oh, sorry, sir. Thank you. Sir, the audit committee shall be complied at least 3 members. বলেন আবার বলেন। Sir, the audit committee shall be composed of at least 3 members, and all members should be non-executive directors, and one of them must be an independent directors, and all members should be financially literate. At least one member should be literate in accounting or financial related background, and he should have 10 years experience in such case. And the company secretary will act as the secretary of the committee. আমি বলি কনস্টিটিউশন অফ অডিট কমিটি at least 3 জন মেম্বার হতে হবে, at least 3 মেম্বার, আর বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবে অডিট কমিটি ফ্রম নন এক্সিকিউটিভ ডিরেক্টর থেকে এক্সেপ্ট তার চেয়ারপারসন, এবং শ্যাল ইনক্লুড ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এবং একজন অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখতে হবে, এবং অডিট কমিটির মাস্ট হ্যাভ ফিনান্সিয়াল নলেজ, এবং তার এর মধ্যে একজনের ফিনান্সিয়াল এবং অ্যাকাউন্টিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে এবং 10 ইয়ার এক্সপেরিয়েন্স থাকতে হবে। প্রয়োজন বোধে সেক্রেটারিও এখানে অডিট কমিটিতে কাজ করতে পারে, আর অডিট কমিটি সেক্রেটারি হিসেবে কাজ করবে। আর ফোরাম মাস্ট নট কমপ্লাই উইথ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছাড়া ফোরাম অবশ্যই হবে না স্যার। থ্যাংক ইউ। নেক্সট একজন বলেন যে চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি চেয়ারপারসন। স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল স্যার, এটা আমারটা শেষ করে নেই, তার পরবর্তীতে চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি এটা কি বলেন? স্যার চেয়ারপারসনটা বোর্ড সিলেক্ট করবে, তারপর চেয়ারপারসন অবশ্যই বলেন, আপনি না আরেকজন বলেন। ওকে স্যার। হ্যাঁ, চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি। The board of directors shall select one member of the audit committee to be chairman, and the audit committee who shall be the independent director. The board of directors chairman নির্বাচন করবে, chairman হতে হবে স্যার। তারপর হলো chairman of the audit committee shall remain present in the annual general meeting AGM এ, মানে chairman committee যে chairman audit committee chairman AGM এ থাকবে, AGM এ অবশ্যই থাকবে, রাইট। যদি অ্যাবসেন্স থাকে অন্য একজনকে আমরা অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে ঠিক করতে হবে, এবং সেটা মিনিটস উল্লেখ করে দিতে হবে। থ্যাংক ইউ। উল্লেখ করতে হবে। আর কোশ্চেন আছে বলেন, কার যেন কোশ্চেন আছে বলেন। স্যার কনস্টিটিউশন অফ দ্য অডিট কমিটি ডি নাম্বারটা স্যার ফোকাস করা হয়নি, স্যার একটু ফোকাস করুন স্যার। হ্যাঁ বলেন স্যার আমার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার এই যে আমরা বলতেছি যে অডিট কমিটিতে লিটারেট হতে হবে ফাইন্যান্সিয়ালি, এবং ওনার হচ্ছে 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে হবে। এখন 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স বলতে স্যার কি অডিট কমিটির মেম্বার হিসেবে 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স, না জাস্ট কাজের ক্ষেত্রে মানে নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে 10 ইয়ার্স? আপনার আছে ওই একটা জিনিস, আরেকটা জিনিস। হ্যাঁ 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 বলে জান আপনি। আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমরা ওই যে ট্রু এন্ড ফেয়ার ভিউ, এই জিনিসটা আমরা হয়তো কিছুটা মানে এমনিতে বুঝি বা জানি, আপনি যদি স্যার একটু আমাদের জিনিসটা মানে আর একটু ক্লিয়ার করতে পারেন। ট্রু এন্ড ফেয়ার ভিউ বলতে অ্যাকচুয়ালি আমরা কি কি বুঝবো? ওকে ওকে, থ্যাংক ইউ। একজন কোশ্চেন করছিলেন 3 নাম্বার কনস্টিটিউশনের, না আমি বলতেছি। আপনি প্রথম কোশ্চেন হচ্ছে অডিট কমিটি 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স, মেম্বারদের 10 ইয়ার এক্সপেরিয়েন্স। 10 ইয়ার এক্সপেরিয়েন্স মিন্স হচ্ছে আমরা একটু আগে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরতে 10 ইয়ার এক্সপেরিয়েন্স বলছি না, সেই 10 ইয়ার্স এক্সপেরিয়েন্সটা এখানে 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স। যেমন আপনি যদি ব্যবসা রিলেটেড হয়, বিজনেস লিডার হয়, সে ব্যবসা সম্পর্কে 10 বছর তার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি হন, এই কর্পোরেট লিডার হন, তাহলে আপনি ওই মানে আপনি চাকরি রিলেটেড 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি গভর্নমেন্ট অফিসার হন, তাহলে গভর্নমেন্টের ওই কাজের ক্ষেত্রে আপনি 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে?
যদি ইউনিভার্সিটি প্রফেশনাল হন, ইউনিভার্সিটির টিচার হিসাবে আপনি যদি নিয়োগ পান, তাহলে অ্যাটলিস্ট আপনার 10 বছর আপনার ইউনিভার্সিটি টিচিং এ আপনার 10 বছর পার হতে হবে। আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হন অথবা আপনি কোনো প্রফেশনাল হন, তাহলে ওই প্রফেশনাল রিলেটেডে আপনি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। সম্ভবত আপনি ক্লিয়ার যে আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স থাকবে। সেকেন্ড কোশ্চেনটা ছিল আপনার আরেকটা কি কোশ্চেন ছিল, একজনের কোশ্চেন ছিল কোম্পানি সেক্রেটারি। এই কোম্পানি সেক্রেটারি প্রতিটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের সেক্রেটারি থাকে। সেই সেক্রেটারি হচ্ছে কোম্পানি সেক্রেটারি। যে কোনো অর্গানাইজেশনেরই কোম্পানি সেক্রেটারি থাকবে। এখন যেহেতু আপনার বোর্ডেরই একটা পার্ট, একটা অংশ হচ্ছে অডিট কমিটি, বোর্ডেরই একটা পার্ট রিমুনারেশন কমিটি, বোর্ডেরই একটা পার্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। যত কমিটি হবে না কেন হবে, সবগুলো কমিটিরই সেক্রেটারি থাকবে কোম্পানি সেক্রেটারি। এটাই বলা আছে এখানে, দি কোম্পানি সেক্রেটারি শ্যাল অ্যাক্ট অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য কোম্পানি। আরেকটা কোশ্চেন ছিল ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হচ্ছে আসলে এটা একটা টার্মস, এটা হচ্ছে টার্মস, এটা একটা ফ্রেজ ওয়ার্ডের মতো। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আমরা যে কোনো অডিটের পারপাস বলি, যে কোনো অ্যাকাউন্টিং পারপাস বলি, যে কোনো কিছুতেই বলি না কেন, আমরা যখন কোনো কিছু বলবো তখন আমরা বলবো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। আপনি আমার জানা মতে, সততার মতে এবং আমি যা জানছি, যা বুঝছি সে অনুযায়ী এটা সঠিক, এটা হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। কারণ আসলে এটা কারো পক্ষেই সম্ভব না একটা অর্গানাইজেশনের 100% সঠিক এই কথাটা বলা। কারণ আপনি একটা অডিট কমিটি, সে বছরে তার 4টা মিটিং হবে, অর্থাৎ কোয়ার্টারলি একটা মিটিং হয় অডিট কমিটি। এখন অডিট কমিটি এই কোয়ার্টারলি মিটিং এর ভিতরে যত ইনফরমেশন গুলা নিয়ে আসে, সেই ইনফরমেশন গুলা তারা অ্যানালাইসিস করে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা তারা রিপোর্ট করে। হ্যাঁ, আমরা সেটা দেখেছি এবং সেটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। হ্যাঁ, ঠিক একই রকম কোন অর্গানাইজেশন অডিট হয়, সে অডিটররা তারা তাদের যে নলেজ আছে এবং যে পরিমাণ তাদের কোয়ারি করার মতো তাদের ক্ষমতা আছে এবং যে পরিমাণ সময় আছে, সেই পরিমাণ প্রেক্ষাপটে তারা কোয়ারি করে সেই পরিমাণ থেকে তারা রিপোর্টটা দেয়। সেই জন্য তারাও অডিটের যখন আমরা রিপোর্ট করি তখন আমরা বলি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। মানে আমি আমার জানা মতে এবং যথাযথভাবে, হ্যাঁ, সত্যতা এবং যথাযথভাবে আমি এটা দেখেছি, সেটাই হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ক্লিয়ার? বুঝতে পারছেন? স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। তাহলে আমরা আজকে মোটামুটি এইগুলো দেখলাম, আরো আছে শীট। 3 নম্বরটা 3 নম্বর বললাম না, এখন কোনটা ভাই? কোম্পানি সেক্রেটারি না বলেন? আর কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার স্লাইড গুলার একটু টপিক গুলা দেখা যাবে প্রথম থেকে? স্যার টপিক গুলো স্যার অন্য জায়গায় চলে যাচ্ছি, কি দেখবেন? প্রথম থেকে দেখেন, আমরা দেখতেছি কর্পোরেট গভর্নেন্স কোড দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? কর্পোরেট গভর্নেন্স কোড, কর্পোরেট গভর্নেন্স রিলেটেড টু বোর্ড অফ ডিরেক্টরস। তো প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিল, ওইটাই আর কি একটা রিভিউ হচ্ছিল, তাই না ভাই? তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সাইজ অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। হ্যাঁ, তারপরে হলো আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস এর ক্ষেত্রেই আমরা আবার আরেকটা দেখলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস এর ডিসকোয়ালিফিকেশন, কারা কতটুকু পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। তারপর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কোয়ালিফিকেশন কি, সেগুলো আমরা দেখছি। তার পরবর্তীতে আমরা চলে গেলাম হচ্ছে কমিটি, যেটা কমিটি ডুয়ালিটি অফ চেয়ারপারসন। হ্যাঁ, তারপর কমিটিতে এখানে অডিট কমিটি পর্যন্ত আমরা শেষ করলাম। এগুলো অডিট কমিটি কি আমরা অন্য জায়গায় স্যার এগুলো তো ডাটা না, কোথায় পাওয়া যাবে? এগুলো আপনার ইয়েতে আছে, ওই কি বলে ভাইয়া, এগুলো আছে ড্রাইভে আছে, ওই যে ওয়ার্ডের ফাইল। আপনি পাওয়ার পয়েন্ট পাবেন না, পাওয়ার পয়েন্ট নাই এগুলো স্যার, এগুলো পাওয়ার পয়েন্ট নাই, এগুলো যে
কোড অফ গভর্নেন্স নামে একটা ইয়ে আছে ড্রাইভে, না পান তাহলে অ্যাডমিনের সাথে একটু যোগাযোগ করলেই হয়ে যাবে, সমস্যা নাই। আমরা দিয়ে দিতে পারবো। যেগুলো ছিল এটা আগে সবগুলাই পাওয়া যাবে। তারপর দেখেন এখানে বলা হচ্ছে মিটিং অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং কি হবে? The company shall conduct its board meeting and record the minutes of the meeting. Minutes কি সেগুলো আমরা মিনিটসে আমরা পরীক্ষা কিন্তু আপনাদের আসতে পারে, যেগুলো আমরা লাস্ট চ্যাপ্টারে আমরা দেখবো মিনিটস কিভাবে লিখতে হয়। রেকর্ড দ্য মিনিটস অফ দ্য মিটিং, মিটিং এর মিনিটস গুলো রেকর্ড করতে হবে, as well as keep record books and records in line with the provisions of the given Bangladesh Secretarial Standard BSS। এটা আমরা নতুন টার্ম, বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড। মানে যেহেতু বোর্ড রিলেটেড আসলে পার্টটা অনেকটা সেক্রেটারিতে রিলেটেড, এই জন্য এটা বাংলাদেশ সেক্রেটারি স্ট্যান্ডার্ড তো তৈরি করে। আমাদের হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। তাদেরও এরকম করে চার্টার্ড সেক্রেটারি যারা তাদের স্ট্যান্ডার্ড হচ্ছে নাম হচ্ছে বাংলাদেশ সেক্রেটারি স্ট্যান্ডার্ড। এই বাংলাদেশ সেক্রেটারি স্ট্যান্ডার্ড তারা একটা স্ট্যান্ডার্ড আছে, তাদের হচ্ছে শুধুমাত্র বোর্ড মিটিংটা কিভাবে সেরকম ভাবে ওই সেক্রেটারি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা করতে, তারা তিনটা না চারটা স্ট্যান্ডার্ড করে তারা এরকম করে আমাদের মতো যেমন আমাদের 34টা স্ট্যান্ডার্ড আমাদের স্ট্যান্ডার্ড। তো এরকম তাদের স্ট্যান্ডার্ড ডে বাই ডেতে তারা যেহেতু নতুন অর্গানাইজেশন আস্তে আস্তে ওদের ডেভেলপ করবে। তাহলে কি হলো, রেকর্ড প্রভিশন ডকুস এর রেকর্ড সেটা মিনিটসে কিভাবে রেকর্ডস করবে সেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী বলা আছে সেখানে। সুপার নট ইনকনসিস্টেন্ট ডিফিনিশন অফ দি কোড, কিন্তু সেটা ওই সেক্রেটারি স্ট্যান্ডার্ডটা যাই থাকুক না কেন এই কোডে যেভাবে বলছে কর্পোরেট গভর্নেন্স কোড সে অনুযায়ী হতে হবে, এটার সাথে ইনকনসিস্টেন্ট হওয়া যাবে না। গভর্নেন্স অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ সাবসিডিয়ারি কোম্পানি। এখন আমরা এতক্ষণ পর্যন্ত শুধু বোর্ড অফ ডিরেক্টরসের কথা বলছি, কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি যদি হয় তাহলে কি হবে? Provision relating to the composition of the board of the holding company shall be made applicable to the composition of the board of the subsidiary company. At least one independent director on the board of the holding company shall be director on the board of the subsidiary company. আমরা একটা বলছি একটি কোম্পানি দুইটা কোম্পানি কি হবে, কোম্পানি ডিরেক্টর হতে বা কোম্পানি যদি হয় সাবসিডি কোম্পানি কিন্তু আলাদা হবে, ঠিক আছে। এখন সাবসিডি কোম্পানি আলাদা বোর্ড থাকে, তাহলে আপনাদের হোল্ডিং কোম্পানি থাকবে একজন ডিরেক্টর, উনি কোম্পানির কি ডিরেক্টর থাকবে। অ্যাট লিস্ট the minutes of the board meeting of the subsidiary company shall be placed for review at the following board meeting of the holding company. সাবসিডিয়ারি কোম্পানির যে বোর্ড মিটিং হবে সেটা মিনিটসটা আপনার হোল্ডিং কোম্পানির বোর্ড মিটিং এ সেটা কি করতে হবে, রিভিউ করার জন্য প্লেস করতে হবে। তাহলে গভর্নেন্স অফ বোর্ড অফ ডিরেক্টরস অফ সাবসিডিয়ারি কোম্পানি গভর্নেন্স কি বলা আছে? প্রভিশনস রিলেটিং টু দ্য কম্পোজিশন অফ দ্য বোর্ড অফ দ্য হোল্ডিং কোম্পানি শ্যাল বি মেড অ্যাপ্লিকেবল টু দ্য কম্পোজিশন অফ দ্য বোর্ড অফ দ্য সাবসিডিয়ারি কোম্পানি। বোর্ডের যে হোল্ডিং কোম্পানির যেই কম্পোজিশন যেভাবে করতে হয় সাবসিডি কোম্পানিরও সেভাবেই করতে হবে, কিন্তু কমপক্ষে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বোর্ড হোল্ডিং কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাবসিডি কোম্পানির ডিরেক্টর থাকবে। সাবসিডি কোম্পানি বোর্ড মিটিং এর সেটা করতে হবে। The minutes of the respective board meeting of the holding company shall state that they are reviewed the affairs of the subsidiary company also. The audit company of the holding company, audit committee of the holding company shall also review the financial statements, in particular the investment made by the subsidiary company. Audit company, audit committee, holding company যে audit committee তারাও কি করবে, সাবসিডিয়ারি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ওইটা রিভিউ করবে। এই হচ্ছে গভর্নেন্সের সিস্টেম। আপনি যদি সাবসিডি কোম্পানি গভর্নেন্স
চান তাহলে হোল্ডিং কোম্পানির সাথে সাবসিডি কোম্পানি কিভাবে হবে, অ্যাটলিস্ট একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। আর বোর্ড গভর্নিং হোল্ডিং কোম্পানি যেভাবে করতে হয় সাবসিডি কোম্পানির বোর্ড মেম্বারও সেরকম হতে হবে। বোর্ড মিটিং সাবসিডি কোম্পানি সেটা রিভিউর জন্য প্লেস করতে হবে এবং মিনিটসটা বোর্ড মিটিং এর মিনিটসটা সেটা রিভিউ করছে যে হোল্ডিং কোম্পানির মিনিটসে লিখতে হবে যে আমরা সাবসিডি কোম্পানি এটা আমরা রিভিউ করছি। অডিট কমিটি রিভিউ করছি। এই হচ্ছে গভর্নেন্স অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ সাবসিডি কোম্পানি। একদিন গভর্নেন্স অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ সাবসিডি কোম্পানি কি বলছি আমরা? সাবসিডি কোম্পানি থেকে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অবশ্যই নিয়োগ করতে হবে। আর হোল্ডিং কোম্পানি হোল্ডিং কোম্পানি থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরটা নিয়োগ করতে হবে। আর সাবসিডি কোম্পানির যে মিনিটসটা সেটা হোল্ডিং কোম্পানিতে সাবমিট করবে রিভিউর জন্য। তারপর হোল্ডিং কোম্পানি সেটা রিভিউ করবে এবং সাবসিডি কোম্পানির যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো সেটা হোল্ডিং কোম্পানির অডিটররা তার রিভিউ করবে। স্যার আরেকজন বলেন, যারা আজকে বলেন না তারা বলেন। নিপা খাতুন বলেন। বলেন। নিপা খাতুন কি আসেন নাকি লাইভে আছেন? নাই। ঠিক আছে, আরেকজন বলেন। মেয়েদের মধ্য থেকে একজন বলেন। আপনারা কেউ কথা বলেননি আজকে। মিটিং মিনিটসটা কি বোঝাচ্ছে স্যার, যদি একটু বলতেন। পরে বলবো। মিটিং মিনিটস হচ্ছে মিটিং এ যা যা হয়েছে সেটা লিপিবদ্ধ করে লিখে রাখে যে মিটিং এ এই ডিসিশনগুলো হচ্ছে, সেটাই মিনিটস। এটাকে কার্য বিবরণী বলা যায় না স্যার? হ্যাঁ কার্য বিবরণী, সেটাই মিনিটস। বাংলায় কার্য বিবরণী আর কি। স্যার প্রভিশন রিলেটিং টু দ্য কম্পোজিশন এটা আসলে বেসিক্যালি কি বোঝায় স্যার, একটু স্পেসিফিক করতেন। আজকে কি কোনো মেয়ে নাই নাকি? মেয়েদের মধ্যে কেউ নাই? হ্যাঁ, গভর্নেন্স অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ সাবসিডি কোম্পানি আরেকজন বলেন। জি স্যার। হ্যাঁ বলেন। আজকে the board of the holding company shall be made sorry sir the board of the holding company shall be made applicable to the composition of the board of subsidiary company. holding company এর applicable গুলো subsidiary company তে composition হতে হবে। দেন হচ্ছে যে at least one independent director of holding company shall be director of the subsidiary company. subsidiary company তে একজন ডিরেক্টর হবে, সে হচ্ছে হোল্ডিং কোম্পানির একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তারপর দ্য মাইনর at least one independent director. the minors of the board meeting of the subsidiary company shall be placed review at the following board meeting of the holding company. holding company meeting এ সাবসিডিয়ারি কোম্পানির যে মিটিংটা হবে সেটা রিভিউ করতে হবে। তারপর the minors of the respective board হ্যাঁ জি স্যার। the minors of the respective board of meeting of the holding company shall they have reviewed affairs of the subsidiary company also. ও মাইনরস গুলা আবার সাবসিডিয়ারি কোম্পানিও রিভিউ করতে হবে। the audit company of the holding company shall also review. এটার অর্থটা হচ্ছে যে আপনার এই হোল্ডিং কোম্পানি যে মিনিটস লিখবে সেখানে উল্লেখ করতে হবে যে আমরা সাবসিডি কোম্পানির মিনিটসটা বোর্ড মিনিটসটা আমরা রিভিউ করছি, সেটা বলছি। ঠিক আছে, অডিট হোল্ডিং কোম্পানির যে মিনিটস লিখবে সেখানে এই কথাটা উল্লেখ করবে। ঠিক আছে, হ্যাঁ।
হোল্ডিং কোম্পানি যে ম্যানুটসটা লিখবে সেটা এখানে এখানে ম্যানুটগুলো বলবে উল্লেখ যে করবে। আমরা সাবসিডি কোম্পানি তারপর হচ্ছে রিভিউ করছি। হ্যাঁ স্যার একটু এই the audit company এটা প্রথম পয়েন্টটা একটু দেখা যাবে স্যার। হ্যাঁ বলেন। the audit company of স্যার the যে holding প্রথম ফার্স্ট ক্লজ company যেটা shall also review the financial statement of the particular of the investment made by subsidiary company. হোল্ডিং কোম্পানি রিভিউ, আবার হোল্ডিং কোম্পানিও সাবসিডিয়ারি কোম্পানির মিটিং এ ফিনান্সিয়াল স্টেটমেন্টটা রিভিউ করবে। এটাই স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি প্রথম ক্লজটা একটু ক্লিয়ার না স্যার, একটু যদি আবার একটু ক্লিয়ার করে দিতেন স্যার। Provisions relating to the composition of the board of the holding company shall be made. পুরাটা লাইন পড়বেন তো। Provisions relating to the composition of the board of the holding company shall be made applicable to the composition of the board of the subsidiary company. অর্থাৎ আপনার হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে বোর্ডের যেভাবে কম্পোজিশন করা দরকার সাবসিডি কোম্পানির ক্ষেত্রে সেভাবে কম্পোজিশন হতে হবে। দ্যাট মিনস হচ্ছে বোর্ড হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি বলছি, 5 জনের কম না, 7 জনের 20 জনের বেশি না। সাবসিডি কোম্পানির ক্ষেত্রে ঠিক এইগুলো একই রকম হবে। বোর্ড অফ ডিরেক্টর 5 জনের কম হবে না, 20 জনের বেশি হবে না। ক্লিয়ার? ঠিক আছে, আমরা সামনের দিকে আগাচ্ছি। জি স্যার। স্যার এক্ষেত্রে একটা জিনিস আছে স্যার। হ্যাঁ বলেন। সেক্ষেত্রে স্যার বলেন। হ্যাঁ বলেন। স্যার এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ আমি যখন একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হোল্ডিং কোম্পানি থেকে যখন সাবসিডিয়ারি কোম্পানির বোর্ডে দিয়ে দিচ্ছি, তার মানে ওই বোর্ডের বাকি সদস্যরা সবাই হচ্ছে আলাদা, তারা আর হোল্ডিং কোম্পানির কেউ হতে পারবে না। ব্যাপারটা কেমন? না না না, এখানে হচ্ছে আপনি যখন হোল্ডিং কোম্পানি থেকে আপনার সাবসিডিয়ারি কোম্পানি রিপ্রেজেন্টেটিভ থাকে, হোল্ডিং কোম্পানি থেকে মনে করেন 5 জন বোর্ড অফ ডিরেক্টর, সাবসিডিয়ারি কোম্পানি 7 জন বোর্ড অফ ডিরেক্টর থাকবে, এর ভিতরে হোল্ডিং কোম্পানি থেকে 3 জনের নিবে বা হোল্ডিং কোম্পানি থেকে 4 জন রাখতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কমপক্ষে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখতে হবে। ঠিক আছে, 3 জনের ভিতরে যদি রাখে তাহলে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কমপক্ষে থাকতে হবে, এর বেশি হতে পারে, অসুবিধা নেই। তার মানে স্যার it is at least one, বাট আলাদা থাকতে পারবে। হ্যাঁ বেশি থাকতে পারে। এটা হচ্ছে আপনার হোল্ডিং কোম্পানি কতটুকু সাবসিডিয়ারি কোম্পানি হোল্ড করতেছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা স্যার, স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা যদি এখানে আসি, অ্যাপয়েন্টমেন্ট অফ এমডি, সিইও, সিএফও, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স এন্ড কোম্পানি সেক্রেটারি, এই যে পোস্টগুলা, এই পোস্টগুলা একমাত্র বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবে। আর বাকি যত পোস্ট, আসলে কোনো পোস্টই বোর্ড নিয়োগ দেওয়ার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। যদিও আমাদের দেশে গভর্নেন্সের সিস্টেমটা অনেক ভিন্ন। দেখা গেছে একজন অফিসার নিয়োগ করবে, সেটার দায়িত্ব বোর্ডের চেয়ারম্যান এটা তদারকি করবে। তাহলে দিস ইজ দ্য ভেরি আনফর্চুনেট থিং। এখানে স্পষ্ট বলা আছে, the board shall appoint a managing director. Board managing director appoint করবে, or CEO, managing director or CEO, a company secretary, chief financial officer, or head of internal audit and compliance. এই যে আপনার 5টা পোস্ট, এই 5টা পোস্ট board shall appoint. The position of the managing director or CEO, CS, CFO and head of internal audit and compliance shall be filled by different units. একটা অর্গানাইজেশনে আপনি কর্পোরেট গভর্নেন্স যদি মানতে চান, আপনি যদি লিস্টেড কোম্পানি হন, তাহলে অবশ্যই এই যে পোস্টগুলা দেওয়া আছে, এই 4টা পোস্ট, আমরা 5টা এখানে দেখতেছি, আসলে 5টা না, অনেক ক্ষেত্রে 4টা হয়। ঠিক আছে, ম্যানেজিং ডিরেক্টর অর সিইও। ঠিক আছে, তাহলে এবং কোম্পানি সেক্রেটারি, সিএফও, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স, এই 4টা পোস্টের জন্য 4 জন লোক নিয়োগ দিতে হবে। এখানে আপনি 2 জনের দিয়ে দিলেন, একজনের সিইও,
একজনের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি দুইটাই পালন করবে, এটা কর্পোরেট গভর্নেন্সে এটা অ্যালাউ করে না। কর্পোরেট গভর্নেন্সের অনুযায়ী আপনার এই পোস্টগুলো আলাদা আলাদা হতে হবে। পজিশন অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর অর সিইও, কোম্পানি সেক্রেটারি, সিএফও and head of internal audit and compliance shall be filled by different individuals। ঠিক আছে, আলাদা আলাদা লোক হতে হবে। তাহলে এই লোকগুলা নিয়োগ করবে বোর্ড এবং সেগুলা আলাদা আলাদা পারসন, ইন্ডিভিজুয়াল will be responsible for different individual পজিশন। ঠিক আছে, আলাদা আলাদা পজিশন তারা হোল্ড করবে এবং তারা সেখানে রেসপন্সিবল হবে। MD or CEO, CS, CFO, head of internal audit and compliance of a listed company shall not hold any executive position in any other company at the same time। ঠিক আছে, দেখেন একটু আগে আমরা বলছিলাম যে MD শুধুমাত্র ডুয়েলিটি হতে পারবে না, অন্য আরেকটা লিস্টেড কোম্পানি MD হতে পারবে না, কিন্তু এখানে বলছি কি শুধু MD নয়, CS, কোম্পানি সেক্রেটারি, CFO, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, এই যে চারটা পোস্ট যারা বোর্ড নিয়োগ দিবে, এই চারটা পোস্টের কেউই অন্য আরেকটা এক্সিকিউটিভ পজিশন হোল্ড করতে পারবেন না এট দ্য সেম টাইম, একই সময়ে। The board shall clearly define respective roles, responsibility and duties of the CFO and head of internal audit and compliance and the CS, company secretary। Board করে দিবে, ক্লিয়ার করে দিবে সিএফও কি করবে এবং তার দায়িত্ব কি, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্সের দায়িত্ব কি এবং তার রেসপন্সিবিলিটি কি, কোম্পানি সেক্রেটারির রোলস এন্ড রেসপন্সিবিলিটি। আসলে এমডি তাদেরকে রোলস কি এগুলা উল্লেখ করবে না, বোর্ড তাদেরকে ডিফাইন করে দেবে, কিন্তু আমাদের দেশের সিস্টেম হচ্ছে ভিন্ন। একই প্রবলেম, যেমন চেয়ারম্যান যেরকম নিচের লেভেলের অফিসার কাকে নিয়ে রিক্রুটমেন্ট করবে, কার প্রমোশন হবে না হবে সেটা চিন্তা করে, ঠিক এমডিও চিন্তা করে যে তার সিএফও কি কাজ করবে, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স কি করবে, কোম্পানি সেক্রেটারি কি করবে, এই দায়িত্বগুলো এমডিও চেষ্টা করে সেখানে খবরদারি করার জন্য। ঠিক আছে, কারণ হচ্ছে সিএফও, কোম্পানি সেক্রেটারি তাদের যে এসিআর সেটা এমডির হাতে থাকে। সুতরাং এই ক্ষেত্রেই আসলে আমাদের গভর্নেন্সের প্রবলেম। The MD, CEO, CSO, head of internal audit and compliance shall not be removed from their position without approval of the board, as well as immediate dissemination to the commission and stock exchange। বলা আছে যদি কেন এরা বোর্ড তাদেরকে রিক্রুট করবে, বোর্ডই তাদেরকে আসলে রিমুভ করবে। যদি কাউকে যদি এখানে পোস্ট থেকে বাদ দিতে হয় তাহলে বোর্ড সেটা বাদ দেবে, এবং বাদ দেওয়ার কারণ উল্লেখ সহ এটা কি করতে হবে, ডিসিমিনেশন করতে হবে কমিশনকে, অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এবং স্টক এক্সচেঞ্জকে। দুইটা মানে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জ দুইটা মানে দুই তিন জায়গায় আপনার কি করতে হবে, ইমিডিয়েট। MD or CEO, CS, CFO, head of internal audit and compliance of the company shall attend the meetings of the board। তারা কি করবে, বোর্ডের মিটিংয়ে থাকবে, বোর্ডের মিটিংয়ে তারা কি করবে, অ্যাটেন্ড করে। সি কোম্পানি সেক্রেটারি বোর্ড মিটিংয়ে থাকে, সিএফও থাকবে, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্সও যিনি উনিও বোর্ড মিটিংয়ে থাকতে পারে। ঠিক আছে, থাকতে হবে। Provided that CS, CFO and or head of internal shall not attend as part of meeting of the board which will involve consideration of an agenda item relating to their personal matter। কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে আবার আরেকটা, সেটা হচ্ছে যে যদি তাদের কোনো পার্সোনাল ব্যাপারে যদি কোনো ডিসিশন হয় তখন সেক্ষেত্রে তারা থাকবে। এ হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট অফ এমডি, সিইও এন্ড সিএফও। একজন বলেন the provision like appointment of MD, CEO, CFO and head of internal audit and compliance কি বলছি আমরা? The board shall appoint appointment of আরেকজন বলেন আপনি অনেক বলছেন, আরেকজন বলেন। বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর অথবা সিএফও অথবা কোম্পানি সেক্রেটারি এই সবগুলো অ্যাপয়েন্ট করার একমাত্র ক্ষমতা থাকবে হচ্ছে বোর্ড বোর্ড এগুলো অ্যাপয়েন্টমেন্ট করবে। দেন হচ্ছে যে পদগুলি আছে যেমন এমডি, সিএফও
এবং কোম্পানি সেক্রেটারি, এই পদগুলি সবগুলি আলাদা আলাদা ব্যক্তি থাকবে। এমডি, সিএফও এবং সিইও, ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স, এই পজিশন গুলি হচ্ছে এরা shall not hold any executive position, তারা অন্য কোনো পদে থাকতে পারবে না অন্য কোনো কোম্পানির একই সময়। দেন বলা হচ্ছে দি বোর্ড shall clearly define, তাদের যে কার্যক্রমগুলি থাকবে, যে রেসপন্সিবিলিটি থাকবে, এগুলি স্পেসিফিক করে দিবে হচ্ছে বোর্ড থেকে ক্লিয়ার করে দিবে। আর তাদের এই পদগুলি অপসারণের দায়িত্ব একমাত্র বোর্ডের থাকবে অথবা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের থাকবে। বোর্ডে থাকবে এবং বোর্ড সেটা আপনার নোটিফিকেশন দিতে হবে কমিশনকে এবং থ্যাংক ইউ স্যার। অ্যানাদার থিং, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার সিএফও, সিইও, হেড অফ ইন্টারনাল অডিট কন্ট্রোল, কোম্পানি সেক্রেটারি, এমডি সবাই স্যার কোম্পানি বোর্ড মিটিং এ অ্যাটেন্ড করবে, এক্সেপ্ট যদি তাদের কারো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন সেক্ষেত্রে তারা থাকবে না। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট টু অ্যাটেন্ড দ্য বোর্ড অফ ডিরেক্টর মিটিং। এটার জন্য হ্যাঁ স্যার একটা জিনিস, সেটা হলো আমরা এখানে দেখতেছি এমডি অর সিইও, সেক্রেটারি, সিএফও বা হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স, ইন্ডিভিজুয়াল পারসন, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে স্যার এমডি অর সিইও বলা হচ্ছে, অর্থাৎ এমডি এবং সিইও কি আলাদা আলাদা দুইটা পোস্ট হতে পারবে না স্যার, না একটাই হতে পারে? দুইটা হইতে পারে ম্যাক্সিমাম বাংলাদেশে, মানে ম্যাক্সিমাম প্রেক্ষাপট যেটা আর কি, এমডি এন্ড সিইও সেম পজিশন। আচ্ছা স্যার, ঠিক আছে, এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে। আচ্ছা স্যার, বাট দুইজন ইন্ডিভিজুয়ালি কোম্পানিতে দেখা যায় স্যার আরএফএল প্রাণ আরএফএল যে দেখি যে যিনি সিইও। হ্যালো, হ্যাঁ বলেন। প্রাণ আরএফএল এর তো দেখি স্যার। হ্যাঁ বলেন, প্রাণ আরএফএল কিছে? বলেন। স্যার বলতেছে এমডি এবং সিইও একই জন। হ্যাঁ আলাদা হইতে পারে, আলাদাও হইতে পারে, একসাথে হইতে পারে, দুইটার দায়িত্ব এক হইতে পারে, আলাদা হইতে পারে। বললাম ঠিক এই জন্য এখানে ওয়ার্ড দেওয়া লেখা আছে। স্যার এমডি সিইও তো সেম স্যার। হ্যাঁ না স্যার সেম না, অনেক কোম্পানি আলাদা, যেমন আমাদের ডিএসআর আলাদা হতে পারে, একসাথে হতে পারে, দুইটাই হইতে পারে, দুইটা পোস্ট নিতে একজনকে দিতে পারে, আবার আলাদা আলাদা হতে পারে, দুইটাই হতে পারে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। সিইও তো স্যালারি পারসন থাকে, আর এমডি ও কি স্যালারি পারসন হতে পারে? স্যালারি পারসন, সিইও বলেন, এমডি বলেন, সব স্যালারি পারসন। দেন আমরা আরেকটু সামনে আগাই। নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে দিতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা শেষ করে দেব। ডিউটিজ অফ এমডি অর সিইও এন্ড সিএফও। এমডি, সিইও, সিএফও কি ডিউটি আছে? The MD or CEO certified to the board that they have reviewed financial statements for the year and that to the best of their knowledge and belief, those statements do not contain any material untrue statement or omit any material fact or contain statements that might be misleading. And those statements together present a true and fair view of the company's affairs and are in compliance with the existing accounting standards and applicable law. ঠিক আছে, এমডি এবং সিইও or এমডি or সিইও and সিএফও তারা কি করবে? তারা সার্টিফাই করবে যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো ক্ষেত্রে কোনো ম্যাটেরিয়াল কোনো আনট্রু নাই, হ্যাঁ এগুলো কোনো ওমিট করা হয় নাই, হ্যাঁ সেখানে কোনো মিসলিডিং ইনফরমেশন দেওয়া হয় নাই, এবং তাদের জানা মতে এবং তাদের সততার ভিত্তিতে যারা এখানে কোম্পানির অ্যাফেয়ার্সগুলো যথাযথভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং যতগুলো আইন আছে সেটা এখানে কমপ্লায়েন্স করা আছে। The MD or CEO, CFO shall also certify that there is, to the best of knowledge and belief, no transaction entered into by the company during the year which are fraudulent, illegal, or in violation of the code of conduct of the company's board or its members. The certification of the MD, CEO, CFO shall be disclosed in the annual report. এবং এই সেই সার্টিফিকেটটা অ্যানুয়াল রিপোর্টে আপনারা দেখবেন এরকম সার্টিফিকেট আছে, হ্যাঁ এমডি এবং সিএফও দুজনে যৌথভাবে একটা সাইন করে, হ্যাঁ যে তারা এই যে জিনিসগুলো উপরে যেগুলো বললাম সেইগুলো লেখে এবং সেই অনুযায়ী সাইন করা হয়।
এই হলো ডিউটিজ অফ এমডি, সিইও এন্ড সিএফও। ঠিক আছে, তাহলে আমরা এমডি, সিইও, সিএফও ডিউটি কি বললাম বলেন? একজন বলেন প্রভিশন রিলেটিং টু ডিউটিজ অফ এমডি or CEO and CFO। স্যার এমডি আর সিও স্যার অথবা সিএফও এর কাজ হচ্ছে স্যার সেটা ক্লারিফাই বলতে এখানে বলছে হচ্ছে স্যার ব্যাখ্যা করবে এরকম যে তার অ্যানুয়াল রিপোর্টমেন্ট অথবা দেখা যাচ্ছে যে দায়িত্বটা পেয়েছে সেটা কখনো সে ফ্রডুলেন্ট অথবা ইলিগাল অথবা সে বোর্ড অফ ডিরেক্টরের অথবা কোম্পানির এবং কোম্পানির যারা মেম্বার তাদের কোনো প্রকারের যে রুল আছে যেটা ভায়োলেশন করতে পারবে না। জাস্ট এটা ইথিক্যালি সমস্ত ডিউটি তাকে অর ডিউটিস তাকে এক্সিকিউট করতে হবে আর কি, এরকম কিছু বোঝাইতে আছে। থ্যাংক ইউ। এটা তার লিখিত দিতে হবে, মানে সে তো সবকিছু বলবে যে না আমি সব ওকে করছি, শুধু বলে পার পাবে না, সে লিখিতভাবে দিতে হবে এবং সেটা সে সাইন করে সার্টিফিকেশন দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। আর অ্যানুয়াল রিপোর্টমেন্টটা স্যার যে বাৎসরিক যে প্রতিবেদনটা আসে অথবা সেই প্রতিবেদনে এসে স্যার সেটা এগুলো অবশ্যই থাকতে হবে, তার সার্টিফিকেশন থাকতে হবে আর কি। সার্টিফিকেট বলতে এখানে সে প্রত্যয়ন করবে যে সে এগুলো সবই সঠিক আর কি। হ্যাঁ রাইট, ঠিক আছে। সেটাই এই মোটামুটি আমাদের আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা এটা ডিসকাস করব না। আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। একটা পাবলিক লিস্টেড কোম্পানিতে যদি চিফ এক্সিকিউটিভ অফিসার এন্ড ম্যানেজিং ডিরেক্টর দুইটা পোস্টই থাকে, তো অর্গানাইজেশন হায়ারার্কির দিক থেকে স্যার উপরের পজিশন কে হোল্ড করবে স্যার সেক্ষেত্রে? এই জন্যই তো সমস্যা। এমডি ম্যানেজিং ডিরেক্টর সেক্ষেত্রে হচ্ছে নরমালি যেটা হয় আসলে লিস্টেড কোম্পানিতে দুটো একই হয়। হ্যাঁ, হায়ারার্কি অনুযায়ী তো চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অপারেশনালের সব দায়িত্ব থাকবে তার, চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, আর বোর্ডের সাথে স্ট্র্যাটেজিক ক্ষেত্রে সে ম্যানেজিং ডিরেক্টর থাকবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক ক্ষেত্রে হচ্ছে বিজনেসেরটা হায়ারার্কি উপরে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, আর মানে পলিসি মেকিং এর ক্ষেত্রে আপনার হায়ারার্কি অনুযায়ী ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে এখানে উপরে। এরকম কি কোনো কোম্পানি বাংলাদেশে আছে, একটু উদাহরণ দিতে পারবেন কি? বিদ্যমান কে যে বললো প্রাণ আরএফএল আছে, কিন্তু আমার জানা নেই। আর প্রাণ আরএফএল কি লিস্টেড কিনা? প্রাইভেট স্যার। হ্যাঁ প্রাইভেট হোক, লিস্টেড কিনা, স্টক এক্সচেঞ্জে কি শেয়ার ট্রেডিং হয় কিনা? শুধু একটা কোম্পানি লিস্টেড, এএমসিএল মার্কেটিং কোম্পানি। না স্যার, প্রাণ আরএফএল লিস্টেড না স্যার। আপনি লিস্টেড না কোনো এই উদাহরণ নিয়ে আপনি টেনশন করার দরকার নেই। ঠিক আছে, যেটা লিস্টেড সেটা নিয়ে আপনি কথা বলবেন। আমার জানা মতো যেটা, কারণ হচ্ছে অর্গানাইজেশন সবসময় আপনার কি করবে, কস্ট কাটিং করার চিন্তা করবে। এমডি সিইও আলাদা দুইটা পোস্ট দিয়ে দুইটা টাকা দেওয়ার তো প্রশ্নই আসে না। ঠিক আছে, সিইওকেই এমডি হিসেবে তাকে ওখানে দায়িত্ব এক্স অফিসার হিসেবে মেম্বার হিসেবে তাকে ওখানে দায়িত্ব সুযোগ দেয়, সে যেন তার সব অপারেশনে কি সেগুলো সেখানে ফেস করতে পারে। স্যার একটু বলি স্যার, আপনি মোটামুটি আমাদেরকে বিসেকে যে ইস্যুগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং স্যার নিচে পড়ে যতটুকু বুঝেছি আপনার মাধ্যমে অনেকটাই বুঝেছি স্যার। স্যার আমরা কি ধরে নিব স্যার আপনি যে জিনিসগুলো পড়াচ্ছেন ওগুলাই যে জিনিসগুলো মোটামুটি ফোকাস করছেন ওগুলো পড়লে হবে, কারণ এটা তো অনেক বড় একটা জিনিস। আশা করি কিন্তু তারপর আপনি দেখবেন তো আমরা কর্পোরেট গভর্নেন্স নেক্সট ক্লাসে কিন্তু আমরা ফুল কর্পোরেট গভর্নেন্সের যেটা কোড সেটা আমরা দেখাবো, আমরা ওই শিটটা নেক্সট ক্লাসে আমরা দেখব। স্যার হ্যাঁ স্যার, আমরা কি মানে এই প্রশ্নের আনসারগুলো হুবহু লিখতে হবে স্যার? হুবহু তো লিখবেন। জি হুবহু লিখবেন। হ্যাঁ মানে এখান থেকে কোনো মানে লাইন ওমিট যাবে না, বাদ যাবে না? না ওমিট হবে না, ওমিট হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার কোনো কোশ্চেন আছে? না স্যার, একটু পরে ফোন দিবে আপনার ইয়ে থেকে, মিস্ত্রি থেকে বেরিয়ে যাবেন লোক। স্যার লেখাগুলো যদি হুবহু না লেখা যায় তাহলে কি মার্ক আসবে না? আসবে আসবে আসবে, হয়তো কিছু কম টম দিতে পারে, কিন্তু হুবহু লেখার চেষ্টা করবেন। স্যার আমার একটা ব্যাক শিটের কোশ্চেন ছিল স্যার, একটা ব্যাক শিটের কোশ্চেন ছিল। বলেন। মানে স্যার আমি জানতে চাইছিলাম যে স্যার আজকে একজন ভদ্রলোক তিনি জানতে চাচ্ছেন যে এরকম আমি যে ব্রাঞ্চে কাজ করতেছি সে অন্য ব্রাঞ্চে ব্যাংকিং সেক্টর,
যে অন্য একটা ব্রাঞ্চের আপনার তার অ্যাকাউন্ট স্টেটমেন্টটা সে নিতে চাচ্ছে, যদি স্যার আমি এটা দিয়ে দিই, বা এটা কোন ধরনের আপনার প্রিন্সিপাল বা মানে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল গুলো সে ভায়োলেট হবে স্যার? এটা কোন আন্ডারে পড়ে যে আমি এখানে আমি থেকে আমি অনলাইনে যে ট্রানজাকশন স্টেটমেন্ট নাকি স্যার? না, সে তো নয়, সেটাই তো বলতেছি স্যার। যে মনে করেন যে আমি যে স্টেটমেন্ট সে আমার কাছে যে চাচ্ছে, সে কিন্তু স্যার এখানকার, কিন্তু সে ইসলামপুরের, মানে আমি ফরিদপুরের আছি স্যার। স্যার সময় শেষ স্যার, তালেব স্যার। হ্যাঁ এই যে এক মিনিট বলেন স্যার। আমি আবার বলি স্যার, আমি ফরিদপুরে একটা ব্যাংকে জব করি স্যার। সে আপনার কাজ হচ্ছে আপনি ঢাকার অ্যাকাউন্ট আপনি ফরিদপুর থেকে স্টেটমেন্ট দিবেন, ঠিক আছে? আপনি ঢাকার অ্যাকাউন্ট আপনি আমেরিকা থেকে স্টেটমেন্ট দিবেন। আমার এটা কোনো ইথিক্যালি ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কারণ হলো আপনি তার স্টেটমেন্ট কিনা আপনার ডিসক্লোজ করার ক্ষেত্রে যেটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবেন। কনফিডেন্সিয়াল মেনটেন করা মানে কি, যে তার ইনফরমেশন যেন অন্য কোথাও যেন অন্য কেউ যেন না জানে, সেটা হচ্ছে আপনার যে ব্যাংকার হিসেবে আপনার দায়িত্ব। আপনি সে তারটা তাকে দিচ্ছেন কিনা, এটা হলো খুশি, ঠিক আছে? অন্য কাউকে দিবেন না, তারটা তারে দিবেন। এবং সে যদি আবার রিপ্রেজেন্ট করে সেটা আপনি ডকুমেন্টেশন করে আপনি ভেরিফাই করবেন সে দিয়ে পাঠাইছে কিনা। দিস ইজ দ্য ফ্যাক্ট। স্যার আমার মনে হয় উনি মনে হয় এটা বলতে যাচ্ছে, এটা আরেকটা ক্লায়েন্ট হয়তো জানে না টাইপের। না না, আপনাকে দেওয়া যাবে না। আপনি কনফিডেন্ট, এটা তো ব্যাংকারের প্রথম কথাই। আপনি আপনার ছেলেটা বা বাবাকে বলতে পারবেন না, বাবাটা ছেলেকে বলতে পারবেন না, হাজবেন্ডটা ওয়াইফকে বলতে পারবেন না, ঠিক আছে? এটা কনফিডেন্সিয়ালিটি। ঠিক আছে, তাহলে আমরা আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে আবার। আল্লাহ তাআলা যেন সবাই সুস্থ রাখে। গুড নাইট স্যার, ভালো থাকি। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহলে